ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলার ঘটনায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে তাকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিগত একতরফা নির্বাচনে শাহজাহান খান মাদারীপুর 2 আসন থেকে টানা 8বার সংসদ সদস্য নির্বাচিত হন। 2009 সালে শাহজাহান খানকে প্রথম নৌপরিবহন মন্ত্রীর দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। মন্ত্রী থাকার সময় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ ওঠে। দর্শক, এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন সহকর্মী আবু সাইদ অপু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, শাহজাহান খানের বিষয়ে আর কি নতুন তথ্য আছে আপনার কাছে? আমাতুল, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, মানে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণ অভ্যুত্থান যে ঘটেছে এবং সেই গণ অভ্যুত্থানের পরে কিন্তু অনেক রাঘবল যে রাজনীতিবিদ তারা কিন্তু আসলে দেশের বাইরে চলে গেছেন এবং যারা যেতে পারেননি তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক হয়েছেন। এবং গতকালকে আমরা যেটা জানতে পেরেছি যে ধানমন্ডিতে লার্জ ফার্মার সামনে যৌথ বাহিনীর অভিযান চলাকালীন সময়ে সাবেক নৌ পরিবহন মন্ত্রী এবং যে তৎকালীন যে সরকারের প্রেসিডিয়াম সদস্য ছিলেন এবং শ্রমিক ফেডারেশনের যে কার্যনির্বাহী যে সভাপতি শাহজাহান খান এবং একজন প্রভাবশালী নেতা, এবং তিনি কিন্তু গতকালকে যৌথ বাহিনী অভিযানে গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তার হওয়ার পরে তাকে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। আজকে আসলে এই 2:30টার পরে কিন্তু এই সিএমএম কোর্টে মানে ওঠানোর কথা রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে 10 দিনের তারা রিমান্ডে চাইবে, এমনটি আমরা জানতে পেরেছি। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমরা জানার চেষ্টা করেছিলাম যে আসলে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি 4ই আগস্ট যে ধানমন্ডিতে মোতালেব হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছিল সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সহ আরও বেশ কিছুজন আসামি করে এবং শাহজাহান খানকে আসামি করে মামলা করা হয় এবং সেই মামলার প্রেক্ষিতে আসলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। শাহজাহান খানকে ডিবি কার্যালয় থেকে এখানে নিয়ে আসা হবে এবং নিয়ে আসার পরে আদালত যে পুলিশের যে চাওয়া যে রিমান্ডে যে 10 দিনের সেটি কতদিন আসলে কার্যকর করবেন সেই বিষয়টির অপেক্ষায় কিন্তু সমস্ত গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছেন এবং গণমাধ্যম কর্মীরা আসলে জানার চেষ্টা করছেন যে তার যে রিমান্ডে আসলে কতদিন হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে তিনি মাদারীপুরতে 2 আসনের থেকে 8বারের সংসদ সদস্য তিনি নির্বাচিত হয়েছিলেন এবং এই নির্বাচনের সময় কিন্তু তিনি তার এলাকায় যেটা মামলার এজাহারে উল্লেখ রয়েছে যে তার এলাকায় তিনি তার পেটোয়া বাহিনী দিয়ে বিভিন্ন সময় তার যে রাজনৈতিকরণ মেরুকরণের যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন সেটি কিন্তু আসলে অনেকের মুখ থেকে উঠে আসছে এবং আমরা দেখতে পেরেছি এখানে কিছু বিএনপি সমর্থিত লোকজন তারা কিন্তু এখানে আন্দোলন করছেন এবং তারা এখানে বলছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই গণহত্যার ঘটনার কারণে এই শাহজাহান খানের দৃষ্টান্তমূলক শাস্তি জাতি দেখতে চায়, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশ একটি যে অন্য বিনির্মাণের দিকে যাচ্ছে এবং রাষ্ট্র সংস্কারের দিকে যাচ্ছে সেই রাষ্ট্র সংস্কারের আরেকটি উদাহরণ হয়ে থাকবে। তো আসলে আমাতুল, এটাই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সর্বশেষ খবর। এখন আসলে শাহজাহান খানকে ওঠানোর পরেই আসলে আমরা জানতে পারবো, যখন গণমাধ্যম কর্মীদের সাথে আইনজীবীরা কথা বলবে তখনই নিশ্চিত হওয়া যাবে যে তার রিমান্ডে কতদিন মঞ্জুর করা হয়েছে এবং আদালত কি বলেছে সেই বিষয়টি আরও পুঙ্খানুভাবে নিশ্চিত হওয়া যাবে। আমাতুল, এটাই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সর্বশেষ খবর। আমাতুল। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকার সিএমএম আদালত থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। অস্ত্রসহ সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করেছে র্যাব 12। পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। র্যাব জানায়, তমাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এজাহার নামীয় পলাতক আসামি। এ সময় তমালের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, 10 পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। আচ্ছা, পাইছে, খোলা হয়েছে। 7.62 মিলিমিটার স্যার। একবারে পুরো।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরে গত 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুলের। এতে পরিবারে নেমে আসে অমানিসার অন্ধকার। দরিদ্র পরিবারের ছোট ছেলেকে হারিয়ে রীতিমতো অসহায় হয়ে পড়েছেন রাহুলের বাবা মা। উত্তম চরিত্রের এবং মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত থাকায় আকস্মিক এই মৃত্যুতে এলাকাতেও বইছে শোকের মাতম। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন উত্তপ্ত হয়েছিল দিনাজপুর, ঠিক সে সময় পুলিশের ছোড়া গুলিতে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন বিজুলশাহী গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল। দেশে চলমান বৈষম্য এবং নৈরাজ্যের প্রতিবাদে ঘরে বসে না থেকে দেশ স্বাধীন করার মহাপ্রয়াসে রাহুল গিয়েছিল রাজপথে। দিন শেষে বিজয়ের দেখা মিললেও ছেলে হারানোর শোকে স্থবির পুরো পরিবার। ছেলেকে নিয়ে বড় আশা ছিল, আমার ছেলে তো যাবার চলে গেছে, আমি তো আর ঘুরে পাবো না। সাইদ যেদিন মারা যায় সেদিন আমার ছেলে কয়েছে দেশ বাঁচাবার জন্য আমিও শহীদ হয়ে যাব, আমাকে কেউ আটকাইতে পারবে না। সেই দিনে তার ওই দিন মিছিল চলে গেছে। খুব ভালো ছেলে, নিরীহ ছেলে, পড়াশোনার খুব চেষ্টা, পড়াশোনা করে অনেক কিছু আশা। ছেলে হারানো দরিদ্র এই পরিবারের দায়িত্ব নেওয়ার আহ্বান দিনাজপুরের সচেতন নাগরিকদের। রাহুলের বন্ধু হিসেবে আমি এটুকুই জানাই সরকারের কাছে যে রাহুল যেন একটু আর্থিক সহযোগিতা পায়। তার পরিবার এখন অসচ্ছল, চলতে পারে না। সে যুদ্ধ করছে, আজকে তার ফ্যামিলি যদি এরকম অবহেলিত হয়ে থাকে তাহলে তো কষ্টের সাথে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 100-র বেশি শিক্ষার্থী আহত হয়ে ভর্তি হয়েছিলেন। বর্তমান সরকার এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান এই কর্মকর্তা। সবাইকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে চিকিৎসা করি এবং অনেকে সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন। বর্তমানে আমাদের 8 জন রোগী ভর্তি আছেন। অধ্যাপক বৃন্দ এবং চিকিৎসক বৃন্দ তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে চিকিৎসা করছেন এবং সরকার এটি দায়িত্ব নিয়েছে এবং আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করছি। একজন শিক্ষার্থীর সাথে জড়িয়ে থাকে তার পুরো পরিবার, সাথে থাকে হাজারো স্বপ্ন। রাহুলের মতো এমন শত শত শিক্ষার্থী বৈষম্য নিরসনে পরিণত হয়েছিল রাষ্ট্রের বলিতে। নতুন প্রাপ্ত এ দেশে থাকবে সকল স্বাধীনতা, এমন প্রত্যাশাই সকলের। নুসরাত শারমিন, মাই টিভি। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এক সাক্ষাৎকারে নোবেলজয়ী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। শুক্রবার ভারতের পিটিআই নিউজের ওয়েবসাইটে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তিনি পানি বণ্টন চুক্তি নিয়ে ভারত সরকারকে সতর্কও করেন। দুই দেশের মধ্যে পানি বণ্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। কুমিল্লার 14 গ্রামে মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় নারী শিশুসহ 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 5 জন। শুক্রবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নানকরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, ভোর 6টার দিকে মহাসড়কের নানাকরা এলাকায় ঢাকামুখী লেনে মাইক্রোবাসকে একই দিক থেকে আসা স্টারলাইন পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ 4 জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও 5 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মৃতদেহ উদ্ধার করেন। নিহতরা হলেন ফেনী সদরের লক্ষ্মীপুর গ্রামের মামুন, তার শাশুড়ি মাজেদা বেগম, শিশু সন্তান সাইমান ও মাইক্রোচালক আলাউদ্দিন হাজারি। আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। সকালে রাজধানীর শাহবাগ থেকে 10টি ট্রাক যোগে শুরু হয় এ লং মার্চ। জানা যায়, এ লং মার্চ প্রথমে যাত্রাবাড়ির চৌরাস্তায় পথসভা করবে, পরে দুপুর 2টায় কুমিল্লার চান্দিনায় একটি পথসভা করবে, আর বিকেল 4টায় কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে মার্চটি। লং মার্চে যোগ দিতে সকাল থেকে শাহবাগে জড়ো হন অসংখ্য শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাক যোগে লং মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ।
জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদী গান গেয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান উদীচী শিল্পগোষ্ঠীর শিল্পীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পার্শ্বে জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও, পথে নামো, কণ্ঠে ধরো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ব্যানারে দাঁড়িয়ে তারা গান গেয়ে এ প্রতিবাদ জানান। এ সময় শিল্পীরা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে সহ আরও নানা প্রতিবাদী গান ও পরে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি গেয়ে ও পতাকা উত্তোলন করে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যখন এই বাক্যটা আমরা উচ্চারণ করি তখন আমি যদি দেশপ্রেমিক হয়ে থাকি, আমার ভিতরে যদি দেশপ্রেম থাকে, তবে অবশ্যই আমার চোখ দিয়ে পানি বেরোবেই। আমাকে যদি পরিবর্তন করতে বলা হয়, আমি তা পরিবর্তন করতে রাজি হব না। সেই জাতীয় সঙ্গীতটাকে যদি নতুন ধারাতে করতে চায়, সেটা তো আমরা মেনে নিব না। বার্তাটা দিতে যাচ্ছি, আমাদের সংবিধানের যেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ, সেই অর্জিত বাংলাদেশের মৌলনীতির কোনো কিছুতেই হাত দেওয়া যাবে না। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে জাতিসংঘ পরিবর্তন করতে দেব না। এইটাকে নিয়ে এই সময় বিতর্ক যারা চলছে, এরা আসলে অপাঙ্ক্তেয়, এদের কথাকে মূল্যায়ন করাটার পক্ষপাতী আমি না। অভ্যন্তরীণ সরবরাহে ঘাটতি না থাকার পরও সপ্তাহ ব্যবধানে আবারও চড়া নিত্যপণ্যের বাজার। ডিমের দাম ঊর্ধ্বমুখী, সঙ্গে বেড়েছে মুরগির দাম। আর রপ্তানি বন্ধ হলেও কমেনি ইলিশের চড়া দাম। শাকসবজির দামও আকাশচুম্বী। এদিকে ভারতের বিকল্প হিসেবে চীন, পাকিস্তান, মিয়ানমার থেকে প্রচুর পেঁয়াজ আমদানি হলেও দামে কোনো হেরফের দেখছেন না ভোক্তারা। বিস্তারিত আমিনা হীরার রিপোর্টে। সপ্তাহের ব্যবধানে কমেনি নিত্যপণ্যের দাম। ভারতের বিকল্প হিসেবে চীন, পাকিস্তান, মিশর ও থাইল্যান্ড থেকে ৫,৫৮৮ টন পেঁয়াজ খালাস হলেও খুচরা বাজারে মেলেনি তার সুফল। কেজি প্রতি পেঁয়াজ এখনও বিক্রি হচ্ছে ১২০ টাকায়। পেঁয়াজের দামটাও আজকে যদি বলতে চাই যে ভ্যাট কমানোর পরেও দেখতেছি যে পেঁয়াজের দামটা এখনো ১১০ টাকা করে, তাহলে তো এরকম বিষয়টা মেনে নেওয়া যায় না। দেশি পেঁয়াজ ১১৫ টাকা ২০ টাকা চলে, রসুন দেশিটা এখন বর্তমানে ২৩০ টাকা ৪০ টাকা চলে। আফটার ফ্লাড মনে একটা ইনফেক্ট আসতেছে, যেহেতু মানে এখন মাত্র শুরু হইলো, দেখা যাক সপ্তাহে দাম মনে বাড়বে আরো। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম। কমছে না মুরগির ডিমের দামও। ত্রাণের অজুহাতেও বাড়ছে চালের দাম। মাছের বাজারে রীতিমতো আগুনের উত্তাপ। দেশে ইলিশের রপ্তানি বন্ধ থাকলেও কমছে না দাম। ব্যবসায়ীরা দাম নিয়ন্ত্রণে বললেও ভোক্তাদের অভিযোগ, নিয়ন্ত্রণে নেই ইলিশের দাম। আগের থেকে কেজিতে ১০০ টাকা কমছে। আগে ১.৫ কেজিতে বেচতাম ১৯০০ টাকা, এখন মাত্র ১৮০০ টাকা। বলছে যে দাম পানির মতো হয়েছে, পানির মতো হয়ে গেছে। ১৩০০-১৪০০ টাকা, বেসিক্যালি ১৩০০-১৪০০ টাকা হচ্ছে ছোট ছোট ইলিশগুলো। হ্যাঁ, আপনি দেখবেন এখানে যে ইলিশগুলো আছে সেগুলো হয়তো ১৩০০ হতে পারে। এদিকে সবজির বাজারে ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচের দাম এখনো আটকে আছে ১৬০ থেকে ১৮০ টাকায়। ভোক্তাদের দাবি, সবজির চড়া দামে অতিষ্ঠ তারা। সিসিঙ্গার দাম একটু বাড়ছে। সিসিঙ্গা গত সপ্তাহে ছিল ৪০ টাকা, এখন সিসিঙ্গা বিক্রি করতে আসছে আপনার ৬০ টাকা। সিসিঙ্গার দামটা একটু বেশি। শসা গত সপ্তাহে ছিল ৬০ টাকা, এখন শসা বিক্রি করতে আসছে ৫০ টাকা। এই বেগুনে কেজি, বেগুন তো আপনার ভালো মন্দ আছে, গোল বেগুন আপনার ১২টা ৮০ টাকা কেজি। দামটা মনে করেন ৬০ থেকে ৭০ টাকা ৮০ টাকা হলে সর্বোচ্চ আমাদের জন্য। কারণ আমরা অল্প বেতনে চাকরি করি, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো যে দামটা যদি কমে তাহলে আমাদের জন্য জীবন ধারণ করতে অনেক সুবিধা হয়, না আমাদের অনেক কষ্ট হয়ে যায়। যেমন আলু, পেঁয়াজ এগুলো অনেক দাম বেশি। বাজারে সুষ্ঠু মনিটরিং করে সিন্ডিকেট প্রতিরোধের প্রত্যাশা ভোক্তাদের। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। অর্ধ যুগেও শেষ হয়নি বরিশাল ভোলা মহাসড়কের নির্মাণ কাজ। সড়ক জনপদের দুর্বলতায় সাহেবের হাট বাজারের আরসিসি ঢালাইয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। পাশাপাশি তদারকিতে থাকে না কোনো প্রকৌশলী। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। ২০১৯ সালে বরিশাল সদর উপজেলার বন্দর থানার বরিশাল ভোলা মহাসড়ক প্রকল্পের নির্মাণ কাজ শুরু হলেও অর্ধযুগেও পুরোপুরি হস্তান্তর হয়নি। শুরুতে ৮১ কোটি টাকার প্রকল্প ব্যয় ধরলেও পরে তা বেড়ে ৯২ কোটি টাকায় দাঁড়ায়।
11 কিলোমিটার সড়ক নির্মাণ, ছোট বড় কালভার্ট, প্যালাসাইটিং ও বাজার এলাকায় আরসিসি ঢালাই রয়েছে এর আওতায়। সাহেবের হাট বাজারের 300 মিটার আরসিসি ঢালাইয়ের কাজ পর্যবেক্ষণে থাকে না সড়ক জনপথ বিভাগের কোনো প্রকৌশলী। ভাই কাজ ঠিক মতো করে নাই, কোনো জায়গায় রড ফাঁক করে বানছে, কোনো জায়গায় আইন্দে ঘন করে বানছে, করার পর তারা শুধু বালি দিয়েছে, অন্য কোনো ম্যাগাডাম বা পাথর টাথর কিচ্ছু দেয় না। দীর্ঘ জনদুর্ভোগের এ কাজের মান নিয়ে নানান অভিযোগ ব্যবসায়ী সহ স্থানীয়দের। দায়সারা ভাব ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহেদ কনস্ট্রাকশনের। কালভার্ট করছে, মনে করেন প্রত্যেকটা জায়গায় দেখেছে ভেঙে গেছে, ডাবিয়ে গেছে। লোক আমার মতন সাধারণ দুইজন লোক যারা বাধা দিয়েছে একবার মামলা দেব। নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির জন্য কাজ শেষ হতে বিলম্ব হবে বলে দাবি করেন নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি। এই পাথরের রেট ছিল মাত্র 110 টাকা, এখন আমরা ওই পাথর কিনতে আসি 220 টাকা। সিমেন্ট ছিল 360 টাকা, সেই সিমেন্ট কিনতে আসি আমরা 520 টাকা। সরকার বরাদ্দ বাড়ায় নাই, এটা লেসে কাজ আনা। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগের লোক থাকা নিশ্চিত করব, এটুকু আপনাকে এসিওর করি। আর কাজ খারাপের ব্যাপারে আমি মনে করি খারাপ করার মতো কেউ সাহস করবে না। জনগণের টাকায় করা রাষ্ট্রের প্রতিটি উন্নয়ন কাজ হোক স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক, তবেই ছাত্র জনতার হাতে গড়া আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর টেকসই বাংলাদেশ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। পরিবহন শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা। আজ সকাল 6টা থেকে এই কর্মবিরতি শুরু করেছেন জেলার পরিবহন শ্রমিকরা। জেলার পরিবহন মালিক সংগঠনগুলো এই কর্মবিরতিতে সমর্থন জানিয়েছে। এতে অভ্যন্তরীণ রুটে বাস বন্ধ থাকলেও শুধু শুক্রবার ঢাকাগামী বাস চলাচল করবে, কারণ ঢাকাগামী বাসগুলো টিকিট বিক্রি করেছে, তাই সেগুলো শুধু একদিন শুক্রবার চলাচল করবে। এর আগে চলমান দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার আমলাতে সিএনজি অটোরিকশার চালকরা 2টি বাসের গ্লাস ভাঙচুর করে। এর প্রতিবাদে সন্ধ্যায় মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। শুক্রবার আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। এ অবস্থায় আবহাওয়া অফিস বলছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দেশের সব বিভাগেই আগামী 1 সপ্তাহ ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। লঘুচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে এবং সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং 9 তারিখ থেকে এই বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। শুধু 9 তারিখের পরে উপকূলীয় জেলাগুলোতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট এবং তার উজানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 358 ডেঙ্গু রোগী। বৃহস্পতিবার দেশের ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে এবছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 14,686 জন। এর মধ্যে মারা গেছেন 91 জন। গত বছরে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল 1,35,916 জন ও মৃত্যু হয়েছিল 657 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত বছরের একই সময়ের তুলনায় আক্রান্ত 9 ভাগের 1 ভাগ, মৃত্যু 7 ভাগের 1 ভাগ। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।